প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব গাঁথা কোনো ইতিহাস নেই। গোলাম আজমকে রাজনীতির সুযোগ দিয়ে জিয়া প্রমাণ করেছেন তিনি পাকিস্তানের দূষর ছিলেন। সিলেটে শোকসভায় বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হানিফ। জাতীয় পরিচয়পত্রে বয়সসীমা কমিয়ে 15 বছর করার কথা ভাবছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়ে করোনা টিকা সেবার আওতা বাড়াতেই নেওয়া হচ্ছে এ উদ্যোগ। সিলেট নগরীতে ফের শুরু হচ্ছে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজ। আরও 11 সড়কের পাশের বিদ্যুতের লাইন যাচ্ছে মাটির নিচে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও দেশি চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে বেড়েছে 1516 টাকা। দেশে কমেছে মৃত্যু ও আক্রান্ত শনাক্তের হার। 139 জনের মৃত্যুর দিনে আক্রান্ত শনাক্ত 4800। সিলেটে করোনা শনাক্তের হার নেমেছে 20% নিচে। গেল 24 ঘন্টায় আরও 12 জনের প্রাণহানি। সিলেট নগরীর হাওলাদার পাড়ায় বিদ্যুৎ লাইন মেরামত, রাস্তা ও ড্রেন সংস্কার এবং পাকাকরণের দাবিতে মানববন্ধন। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কোনো বীরত্ব গাঁথা ইতিহাস নেই, বরং ক্ষমতায় এসে দালাল আইন বাতিল করে গোলাম আজমকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে জিয়া প্রমাণ করেছেন তিনি তাদের দূষর ছিলেন। রোববার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বঙ্গবন্ধুর অপরাধ ছিল তিনি এদেশের মানুষকে ভালোবাসতেন, এদেশ নিয়ে স্বপ্ন দেখতেন। বাংলাদেশ যেন বিশ্বে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য 71-এর পরাজিতরাই জাতির পিতাকে হত্যা করেছে। আর সেই খুনিদের বিচার না করে ইনডেমনিটি আইন বাতিল করে তাদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান। আর খালেদা জিয়ার আমলে শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছে। সিলেটে 3 আসনের উপনির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে প্রচারণা চালাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ 2 দিনের সফরে রোববার দুপুরে সিলেট আসেন। সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন তারা। এদিকে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমান ও খন্দকার মুস্তাক দেশের সাথে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছেন। বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসেন বলেই আজও কুটির হৃদয়ে তিনি বেঁচে আছেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কার্যকরী সদস্য আজিজুস সামাদ ডন এবং সিলেটের জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ঘটনার পরাক্রমে আস্তে আস্তে ইতিহাসের সত্য উন্মোচন হচ্ছে। আমি গত 15 আগস্টের আলোচনার সময় বলেছিলাম যে এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে পাকিস্তান এবং তাদের মিত্রের পক্ষ হয়ে মূল চক্রান্তকারী হিসেবে এখানে ভূমিকা রেখেছিল খুনি জিয়াউর রহমান। কারণ বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতা দখল করে এই জিয়াউর রহমান এখানে তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে উনি প্রমাণ রেখেছেন যে উনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, প্রত্যেকটা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। জাতীয় পরিচয়পত্রে বয়সসীমা কমানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়ে করোনা টিকা সেবার আওতা বাড়াতেই নেওয়া হচ্ছে এ উদ্যোগ। 18 বছর থেকে বয়সসীমা কমিয়ে 15 বছর করার চিন্তা ভাবনা চলছে। তবে বয়সসীমা 18 পূর্ণ হলে যুক্ত হবেন ভোটার তালিকায়। দেশের নাগরিকদের নিবন্ধিত করতে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় তাতে অনেক সময় বাদ পড়ত তরুণ ভোটারদের একটা বড় অংশ। বয়সের বাধা ধরা নিয়মে তালিকাভুক্ত হতে পারত না অনেকেই। 2019 সালের হালনাগাদে 2004 সালের 1 জানুয়ারি আগে যাদের জন্ম তাদেরকে নিবন্ধনের আওতায় আনা হয়। এরপর আর তালিকা হালনাগাদ হয়নি।
করোনার টিকা নিবন্ধনের জাতীয় পরিচয়পত্রের বাধ্যবাধকতা থাকায় এবার বয়স সীমা আরও কমাচ্ছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2006 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তারাও হাতে পাবে জাতীয় পরিচয়পত্র। তবে ভোটার তালিকায় যুক্ত হবে বয়স 18 পূর্ণ হলে। প্রায় 1.5 বছর ধরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও এতদিন নিবন্ধনের পরও জাতীয় পরিচয়পত্র নম্বর পেতে সময় লাগত দীর্ঘদিন। এখন নিবন্ধনের মাত্র 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র নম্বর চলে যাবে প্রত্যেক নতুন ভোটারের মোবাইল ফোনে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে জাতীয় পরিচয়পত্র পেতে থানা নির্বাচন অফিসগুলোতে ভিড় বাড়ছে শিক্ষার্থীদের। সিলেট নগরীর বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থাপন প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ থাকলেও শীঘ্রই তা আবার শুরু হতে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে সিলেট নগরীর আরও 11টি সড়কের পাশের বিদ্যুতের তার মাটির নিচে দিয়ে নেওয়ার কাজ শুরু হতে যাচ্ছে। 2019 সালের জুলাইয়ে সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন শীর্ষক 2053 কোটি টাকার প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক। এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 55 কোটি টাকা ব্যয়ে নগরের কিছু এলাকার বিদ্যুৎ লাইন ভূগর্ভে স্থানান্তরের কাজ শুরু হয়। 1 বছরের মধ্যে সে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে মেয়াদ বাড়ানো হয়েছে একাধিকবার। সেই প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরে 2টি ডিও লেটার প্রেরণ করেন সিলেট 1 আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ওই ডিও লেটারের পাওয়ার পর নেড়েচেড়ে বসে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা বলছেন, চলতি বছর শেষ হওয়ার আগেই মাটির নিচে দিয়ে টানা হবে পুরো সিলেট নগরীর বিদ্যুৎ লাইন। আগামী বছরের শুরুতে ভিন্ন রূপ পাবে নগরী। পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো চিঠিতে প্রথমে সিলেট নগরীর 11টি গুরুত্বপূর্ণ রাস্তার বিদ্যুৎ লাইন ভূগর্ভে নেওয়ার জন্য তাগদা দেওয়া হয়েছে। সিলেটের সিটি কর্পোরেশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সে 11টি রাস্তার নাম উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী। সিসিক সূত্র জানিয়েছে, নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে ইলেকট্রিক সাপ্লাই হয়ে শাহী ঈদগাহ পয়েন্ট, শাহী ঈদগাহ থেকে কুমারপাড়া হয়ে নায়রপুল পয়েন্ট, নায়রপুল পয়েন্ট থেকে হাফিজ কমপ্লেক্স হয়ে বন্দরবাজার, নায়রপুল পয়েন্ট থেকে সুবানীঘাট রোজভিউ পয়েন্ট ও উপশহর প্রধান সড়ক হয়ে শিবগঞ্জ পয়েন্ট, সুরমা মার্কেট পয়েন্ট থেকে তালতলা জিতু মিয়ার পয়েন্ট ও লামাবাজার হয়ে রিকাবিবাজার পয়েন্ট, তালতলা পয়েন্ট থেকে মির্জা জাঙ্গাল ও লামাবাজার হয়ে রিকাবিবাজার পয়েন্ট এবং জেল রোড পয়েন্ট থেকে বন্দরবাজার পর্যন্ত এই 11টি রাস্তার বিদ্যুৎ লাইন ভূগর্ভে নেওয়ার জন্য কাজ শীঘ্রই চালু হবে। দেশে প্রথম মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চালু হয় সিলেট নগরীতে। 2019 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এ কার্যক্রম। 2020 সালের জানুয়ারিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকার সড়কের ওপারে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে মাটির নিচ দিয়ে সংযোগ চালু করা হয় বিদ্যুতের। পরে জঞ্জালবিহীন হয় নগরীর আম্বরখানা থেকে বন্দরবাজার এবং পূর্ব পশ্চিম জিন্দাবাজার এলাকার রাস্তা। ধাপে ধাপে পুরো সিলেট নগরী এবং শীঘ্রই গুরুত্বপূর্ণ 11টি রাস্তার বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে টানতে এবং কাজ দ্রুত শেষ করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বরাবরই 2টি ডিও লেটার প্রেরণ করেন সিলেট 1 আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে গত 16 আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরিত চিঠি সূত্রে জানা গেছে, পিডিবির অধীনে সিলেট মহানগরীতে চলমান আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ কেবল স্থাপন প্রকল্পের রিভাইজড ডিপিপির আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ 11টি সড়ক অন্তর্ভুক্ত করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রস্তাব প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে গত 4 জুলাই পুরো সিলেট মহানগরের বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে স্থাপন করার জন্য প্রতিমন্ত্রী নসরুল হামিদ বরাবরে পররাষ্ট্রমন্ত্রী প্রথম ডিও লেটার প্রেরণ করেন।
পরে সোমবার আরেকটি লেটার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রেরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় চিঠিতে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা সিলেট মহানগরীর সংযুক্ত তালিকায় উল্লেখিত এলাকাসমূহে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার সংযোগ স্থাপন এবং পরবর্তীতে পুরো সিলেট মহানগর এলাকার বিদ্যুৎ লাইন মাটির নিচে আনার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। পররাষ্ট্রমন্ত্রীর চিঠি পাওয়ার পরপরই সচিব মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশে 17 আগস্ট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প এক জরুরি বৈঠক ডাকে। এ বৈঠকে সিলেট মহানগর এলাকার বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে টানার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও দেশীয় চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। ভরিতে ১,৫১৬ টাকা করে বেড়েছে সব মানের সোনার মূল্য। নতুন মূল্য রোববার থেকে কার্যকর হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সময়ে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা ও নানা দাপ্তরিক জটিলতার কারণে ডিলাররা সোনার বার আমদানি করতে পারছেন না। এছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় পদ্মার মার্কেটেও সোনার দাম বেড়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সোনার দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সবশেষ গত 20 জুন ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১,৫১৬ টাকা কমানো হয়েছিল। এখন নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৭৩,৪৮৩ টাকা। 21 ক্যারেটের সোনার ভরি ৭০,৩34 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৬১,৫৮৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৫১,২৬৩ টাকা। সব মানের সোনার ক্ষেত্রে ভরিতে ১,৫১৬ টাকা করে বেড়েছে। এতদিন ভরি প্রতি 22 ক্যারেটে সোনা বিক্রি হচ্ছিল ৭১,৯৬৭ টাকা, 21 ক্যারেট ৬৮,৮১৮ টাকা, 18 ক্যারেট ৬০,০৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৪৯,৭৪৭ টাকা। তবে সোনার দাম বাড়লেও রূপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১,৫১৬ টাকা, আর 21 ক্যারেটের রূপার দাম ১,৪৩৫ টাকা, 18 ক্যারেটের ১,২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা করা হয়েছে। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। আগের কয়েক সপ্তাহে প্রতিদিন মৃত্যু ছিল ২০০-র বেশি মানুষের। তবে গত 7 দিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সংখ্যা ২০০-র নিচে রয়েছে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন ১৩৯ জন। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫,২৮২ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪,৮০৪ জনের। এর মধ্যে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৬১,৯৯৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮,৪৫৩ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩,৬৩,৮৭৪ জন। গেল 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০,৬১৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৩১,৬৮৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫.১৬%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬,৪৯,৮২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৯০%। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ৩১, রাজশাহীতে ১৫, খুলনায় ১৭, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ৮ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৭২ জন পুরুষ এবং ৬৭ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন 4 জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬,৫৩৭ জন এবং নারী ৮,৭৪৫ জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে 24 ঘন্টায়
71 জন 60ঊর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া 51 থেকে 60 বছরের 37, 41 থেকে 50 বছরের 19, 31 থেকে 40 বছরের 7, 21 থেকে 30 বছরের 2 এবং 11 থেকে 20 বছর বয়সী 3 জন মারা গেছেন। গত বছরের 8ই মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টার মধ্যে তারা মারা গেছেন। এর আগের 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছিল। এদিকে 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র 165 জন, যা গেল প্রায় 2 মাসের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, সর্বশেষ 24 ঘন্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন সহ 10 জন সিলেট জেলায় মারা গেছেন। মৃত অপর 2 জন সুনামগঞ্জের। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন 984 জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে 87 জন সহ সিলেট জেলায় মারা গেছেন 801 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 67 জন, মৌলভীবাজারে 70 জন, হবিগঞ্জে 46 জন রয়েছেন। এদিকে নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর মধ্যে ওসমানী হাসপাতালে 29 জন সহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন 110 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 24 জন, মৌলভীবাজারে 21 জন ও হবিগঞ্জের 10 জন রয়েছেন। 24 ঘন্টায় দেশে শনাক্ত যেমন কম হয়েছে, তেমনি নমুনা পরীক্ষার সংখ্যাও ছিল কম। এ সময় 1011 জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার 16.232%। সব মিলিয়ে সিলেট জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 51,206 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে 4,340 জন সহ সিলেট জেলায় শনাক্ত হন 31,676 জন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের 5,924 জন, মৌলভীবাজারের 7,464 জন ও হবিগঞ্জে 6,070 জন রয়েছেন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, বিভাগে গেল 24 ঘন্টায় 390 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা 40,385 জন। তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 424 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। সিলেটে সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডস্থ হাওলাদার পাড়ায় বিদ্যুৎ লাইন, রাস্তা, ড্রেন সংস্কার ও পাকাকরণের দাবিতে সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভাঙা রাস্তার দিন শেষ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুজিববর্ষের অঙ্গীকার, পাকা রাস্তা হোক সবার, এমন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এলাকার লোকজন মানববন্ধন করেছেন। শনিবার সকালে হাওলাদার পাড়ায় অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শত লোক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, হাওলাদার পাড়ার কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। রাস্তা, ড্রেন সংস্কার না হওয়ায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। রাস্তাটির পাশে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন রয়েছে, যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই অতি দ্রুত লোহার খুঁটি সরিয়ে আধুনিক খুঁটি দ্বারা বিদ্যুৎ লাইন স্থাপন, রাস্তা সংস্কার ও পাকাকরণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান এলাকাবাসী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।